আচ্ছা, আমরা সবাই হয়তো দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ লেকচার যেটি দেখবো আমরা সেটি হচ্ছে পলিমার মোল্ডিং। আমরা পলিমার সায়েন্সের সেই পলিমার থেকে শুরু করে চলে এসেছি পলিমারের টেকনিক, পলিমার মলিকুলার ওয়েট থেকে শুরু করে এখন এই পলিমার গুলো দিয়ে জিনিসপত্র বানাচ্ছে আর কি। তো তারই এই পলিমার গুলো দিয়ে বিভিন্ন প্রকার জিনিসপত্র কিভাবে বানায় সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখবো, যেটাকে আমরা পলিমার মোল্ডিং বলছি। অর্থাৎ যেমন একটা বোতল, এই বোতলটা কিভাবে বানানো হয়েছে, ঠিক আছে, তারপর এখানে একটা প্লাস্টিকের বাটি রয়েছে, এটা কিভাবে বানানো হয়েছে, লাইক সেটি প্লাস্টিক ম্যাটেরিয়াল হতে পারে বা এছাড়াও প্লাস্টিক একটা পলিমার, এর সাথে তার অনেকগুলো প্রকার রয়েছে, শুধু প্লাস্টিক কেন, এর সাথে যত প্রকার পলিমার রয়েছে সেগুলো যে কোনো পলিমারও হতে পারে, নো প্রবলেম। সো পলিমার মোল্ডিং লেকচার 9 আজকে আমরা দেখবো। তো প্রথমে জানা দরকার হোয়াট ইজ পলিমার মোল্ডিং। পলিমার মোল্ডিংটা কাকে বলছি আমরা? বলা হচ্ছে পলিমার মোল্ডিং ইজ দ্য প্রসেস অফ প্রোডিউসিং এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট কিভাবে বানাবো সেটি। দ্য পলিমার মোল্ডিং ইজ এ প্রসেস দ্যাট উই ইউজ টু কনভার্ট পলিমার গ্রানুলেটস অর সলিড অবজেক্টস। অর্থাৎ একটা নির্দিষ্ট শেপে, অর্থাৎ এই যে পলিমারটা আমরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে উৎপন্ন করছি, করার পর এটা দিয়ে কি করছি, এটা তো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো। তাহলে বাস্তব জীবনে কাজে কিভাবে পলিমারটাকে লাগাবো? হয় সেটা দিয়ে সুতা বানাইতে হবে, নাহলে সেটা দিয়ে কোনো জিনিসপত্র বানাইতে হবে, হয় বোতল বানাইতে হবে, কিছু তো তৈরি করতে হবে, তাই না? আমি যে কম্পিউটারে বসে ক্লাস নিচ্ছি এটার ক্যাচিং, বা আমরা যে ফোনের পিছনের কাভার লাগিয়েছি, অল এভরিথিং আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো না কোনো শেপ তো আমাদের দিতে হবে, কোনো না কিছু তৈরি করতে হবে। এই তৈরি করাটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা পলিমার মোল্ডিং বলছি। তো এখানে পলিমার মোল্ডিং, আমরা যদি পলিমার ম্যাটেরিয়ালস এর কথা বলি, তো বিভিন্ন প্রকার পলিমার ম্যাটেরিয়ালস রয়েছে, যেমন সেটা ইলাস্টোমার যেটা রাবারের মতো, ঠিক আছে, তারপর রয়েছে থার্মোপ্লাস্টিক যেটা তাপ দিলে গলে, অর্থাৎ মেল্টিং টেম্পারেচার রয়েছে, টিজি রয়েছে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার রয়েছে, তাপ দিলে সফট হয়, নরম হয়। কলম, আমাদের যে আগে মেরিট বল পেন দিয়ে ইয়ে করতাম না, নরম। তারপর হচ্ছে থার্মোসেট, তাপ দিলে একবারে গলে যাবে, বাট সেটি কিন্তু নরম হবে না, ঠিক আছে, যেমন ফর্মালডিহাইড, মেলামাইন, এই ধরনের। ওকে, এইগুলো সাধারণত আমাদের পলিমার এই ক্যাটাগরি, 3 ক্যাটাগরির হয়ে থাকে। আমাদের যে ওই যে সকেট গুলো বাতির, তারপর ইলেকট্রিক্যাল, এগুলো যেমন থার্মোসেট, তেমনি আমাদের বোতল, এগুলো থার্মোপ্লাস্টিক। হ্যাঁ, তারপরে আমাদের যে কিছু রাবার ম্যাটেরিয়াল বা এই জাতীয় রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের ইলাস্টোমার। ওকে, সো এখানে আরেকটা ডিটেলস বলা আছে যে ইলাস্টোমার দা পলিমার that are কি করছে, ইলাস্টোমার আর পলিমার that have highly elasticity and may have the reversibly be stressed at high degree। প্রচুর ইলাস্টিসিটি এবং টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে। কমন ইলাস্টোমার ইনক্লুড পলিআইসোপিরিন, নন পিরিন, সিলিকন, এগুলো সাধারণত। ওকে, ইলাস্টোমার। থার্মোপ্লাস্টিক কোনগুলো তাহলে? থার্মোপ্লাস্টিক বলা হচ্ছে যে thermoplastic become pliable and plastic melt when heated. In their melted form of thermoplastics can be molded through the injection molding. ওকে, এক্সট্রুশন আর থার্মোফোমিং, অনেকগুলো প্রসেস রয়েছে যেগুলো আজকে আমরা দেখবো। থার্মোপ্লাস্টিক যেটা তাপ দিলে গলে। কমন থার্মোপ্লাস্টিক ইনক্লুড পলিভিনাইল, পিভিসি, পলিকার্বনেট, পিসি, এবিএস, পলিপ্রোপিলিন, পেট, আমরা যেটা ইউজ করি সব। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে আমাদের দেশে ওই যে প্লাস্টিকের বোতলগুলো কালেক্ট করে সেগুলা থেকে আবার গলিয়ে পেট তৈরি করছে, এরকম স্ট্রিপ তৈরি করে বাইরে বিদেশে রপ্তানি করছে। এ ধরনের ইয়েটা বোধহয় তোমরা দেখেছিলে। স্যাম ওই বোতলগুলো কালেক্ট করে শুধু ইয়ে করছে, ঠিক আছে। Thermosets are polymer that do not melt when exposed to heat, and common thermoset are urea, formaldehyde, unsaturated polyester. এটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ফিজিক্যাল কেমিক্যাল যে প্রপার্টিস গুলো সেগুলো নষ্ট হয়ে যাবে তাপ দিলে। ওকে, তো আমরা তাহলে পলিমার সম্পর্কিত যে ধারণা, টাইপস, সেটা জানলাম। এখন জানা দরকার মোল্ডিংটা তাহলে কি। মোল্ডিংটা হচ্ছে একটা নির্দিষ্ট শেপ দিবে। বলছে মোল্ডিং ইজ দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং বাই শেপিং লিকুইড অর পায়াবল র ম্যাটেরিয়ালস ইনটু রিজিড ফ্রেম কল্ড মোল্ড অর ম্যাট্রিক্স। একটা মোল্ডের সাহায্যে এটাকে একটা শেপ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি মোল্ডিং। তাহলে মোল্ডটা কি? তাহলে মোল্ডের মাধ্যমে মোল্ডিংটা হচ্ছে, তাই না? তাহলে মোল্ডটা কি? এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, একটা রাবার, ওইটার আমরা পিঠা বানাই না, সাজ বা ফর্মা, তাহলে সেই সাজ বা ফর্মা হয়। এখানে যে রাবারের মাঝখানে এই ছবিটা ছিল, অর্থাৎ
রাবারের যে জায়গাটা আছে এটা যদি কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমরা ফিল আপ করি তাহলে এই ধরনের একটা ছেলের বা একটা বাবুর শেপ আসবে। এই যে রাবারের সাবস্টেন্সটা এটাকেই কিন্তু আমরা বলতেছি মোল্ড। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা বলতেছি মোল্ড। A mold or mold বলে অনেক সময় is a hollowed out block that is filled with a liquid or pliable material which is plastic, glass, metal, ceramic, etc. The liquid hardness of the cell include the mold or shape. সাপোজ তুমি এখানে গুড় আছে না, গুড় দিয়ে ফিল আপ করলাম, তাহলে গুড়টা যখন শক্ত হবে এটাকে খুলে নিলাম, তখন এরকম একটা গুড়ের ভাস্কর্য সৃষ্টি হবে। ঠিক আছে, so a mold is a counterpart at the cast and the very common bivalve molding process used to mold, molds, half molds ইত্যাদি। তাহলে মোল্ড কি আমরা বুঝছি তো, ফর্মা বা সার্চ যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তাহলে এই মোল্ডের সাহায্যে মোল্ডিং করা হয়, তাহলে সেগুলো জানবো আজকে। এটা আবার দুই প্রকার, ওপেন মোল্ড এবং ক্লোজ মোল্ড। তো এই যে প্রথম যেটা আমরা দেখছি অর্থাৎ এক সাইড ওপেন, সেটাকে আমরা ওপেন মোল্ড বলছি। আবার যখন দুইটা মোল্ড দিয়ে একটা শেপ তৈরি করা হয় তখন সেটাকে ক্লোজ মোল্ড বলে। যেমন এটা কিন্তু ক্লোজ মোল্ড, এখানে কোনো বাইরে ফাঁকা নেই। এই দুটোর পার্থক্য লক্ষ্য করেন যে এইটা কি হচ্ছে, এটার সাথে যখন প্রেস করা হচ্ছে তখন এই ধরনের একটা সিস্টেম বা একটা শেপের জিনিসপত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ওপেন মোল্ড কি? When materials polymer are placed in open mold, they are cured, hardened and with exposed air, বাতাসের সাহায্যে সাধারণত তার ড্রাই হয়, ওই ফিল আপ করে রেখে দিব। And tooling cost for open mold is often inexpensive and making it possible to the technique and prototype the production. এটার এত কস্ট হয় না, হ্যাঁ, যে এটার জন্য ডিজাইন করার যে খরচ বা এগুলো, ঠিক আছে, বা টুলিং আর এনাদার এটাকে উঠাইতে বা এই ধরনের যন্ত্রপাতি তৈরি করতে ধরনের কোনো খরচ হয় না। ক্লোজড মোল্ডের ক্ষেত্রে while polymer products are processed and cured inside the vacuum bag or two-sided mold closed of the atmosphere is known as closed molding বা closed mold. And closed molding I have very consider two cases. First, two-sided finish যখন দরকার হয়, এটার ক্ষেত্রে কিন্তু অপর সাইডে কোনো ফিনিশ নাই, আপনি যেভাবে এরকম করে লেপে দিচ্ছেন ওই রকমই আছে। বাট যখন আপনার টু সাইডেড ফিনিশ দরকার অর্থাৎ সব সাইডে দরকার, তখন কিন্তু সাধারণত আমরা এই ধরনের ক্লোজড মোল্ডিংটা করে থাকি। যেমন একটা বোতল সাধারণত দুই দিকেই দরকার হয়, বা একটা বাটির কথা যদি বলি, বাট একটা চিত্রকর্ম ওই যে বা ছবিটা ওটা তো দেওয়ার দুই দিকে প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে সো সেকেন্ড হাই প্রোডাকশন ভলিউমস আর রিকোয়ার্ড, একটু প্রোডাকশন ভলিউমটাও কিন্তু হাই, কারণ এটা বাতাসে শুকাচ্ছে না, কিন্তু প্রসেসের মাধ্যমে মেশিনের মাধ্যমে শুকাচ্ছে, বাট এটা কিন্তু বাতাসের এয়ারের মাধ্যমে শুকাচ্ছে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর যেটা ওপেন মোল্ড আমরা বলে থাকি। ঠিক আছে, so this is two types of molding, open molding and closed molding. They are used two types of mold, open mold and closed mold. তাহলে আমরা পলিমার সম্পর্কিত ধারণা পেয়েছি, মোল্ড সম্পর্কিত ধারণা পেয়েছি, তাহলে এবার চলো আমরা কোনো কিছু বানানোর চেষ্টা করি। ওকে, মেল ভার্সেস ফিমেল মোল্ড। এখানে মোল্ডের একটু পার্থক্য রয়েছে, মেল এবং ফিমেল দুটি নামে চিহ্নিত করা হচ্ছে। সাধারণত দেখেন এই মোল্ডটা নিচের দিকে আছে, এইটার উপরে আমরা কোনো কিছু লেপে দিলে, এটার উপরে মনে করেন এরকম একটা মোল্ড আছে, এই বাটিটা, সাপোজ এই বাটিটা একটা মোল্ড, এটার উপরে যখন আমি কোনো কিছু দিয়ে লেপ মানে ফিল আপ করতেছি, ওকে, তারপর যখন এটা খুলতেছি তখন কি হচ্ছে, আমার ভিতরের যে সাইডটা অর্থাৎ আমার ভিতরের যে সাইডটা সেটা কি হচ্ছে, সেটা ফিনিশ হচ্ছে। অর্থাৎ এটা আমার এর চারপাশে সিমেন্ট দিয়েছি, তারপর এটা খুলে ফেলতেছি, তার মানে কি আমার ভিতরের সাইডটা কি হচ্ছে, ফিনিশ থাকতেছে। আবার এটা যদি এরকম হয়, আমি এটা ফিল আপ করতেছি, তারপর যখন খুলতেছি তখন বাইরের সাইডটা কি হচ্ছে, ফিনিশ হচ্ছে। তাহলে মেল মোলটা হচ্ছে ভিতরের সাইডটা ফিনিশ থাকবে, আর ফিমেল মোলটা হচ্ছে বাইরের সাইডটা ফিনিশ থাকবে। অর্থাৎ আপনার কোন সাইডটা ফিনিশ দরকার, আপনার যদি দুই সাইডে ফিনিশ দরকার হয় তাহলে ডাবল ইউজ করবেন, মেল ফিমেল একসাথে ইউজ করতে হবে। এটা যদি এখানে রিভার্স করেন এর উপরে, তাহলে দুই সাইডে আপনার ফিনিশ হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পেরেছি মেল মোল্ড এবং ফিমেল মোল্ড। আমার নেট ছিল না, চলে গেছে একটু আগে, হ্যাঁ এই জন্য একটু সমস্যা হচ্ছে।
তাহলে কি দুই প্রান্ত ফিনিশ চাইলে দুটো ডাবল করে ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে মেল মোল্ড, ফিমেল মোল্ড, মোল্ডিং, মোল্ড, পলিমার টাইপ, এগুলো সব আমরা জানলাম। চলো এবার টাইপস অফ মোল্ডিং এ যাই। তো বিভিন্ন প্রকার মোল্ডিং রয়েছে আমাদের। এক্সট্রুশন মোল্ডিং আমরা সেদিন দেখেছিলাম, একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি হালকা করে। কম্প্রেশন মোল্ডিং, ব্লো মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং, রোটেশনাল মোল্ডিং, থার্মোফর্মিং মোল্ডিং, ট্রান্সফার মোল্ডিং ইত্যাদি। আমাদের পরিচিত প্রথম যে মোল্ডিংটা রয়েছে এক্সট্রুশন মোল্ডিং, সেটি এক্সট্রুশন মোল্ডিংটা এখানে দেখতে পাচ্ছি। এইখানে মোল্ড লাগানো রয়েছে, অর্থাৎ যে শেপের জিনিসটা তৈরি হবে। বলা হচ্ছে এক্সট্রুশন মোল্ডিং এক্সট্রুডেড দ্য মেল্টেড পলিমার ম্যাটেরিয়াল ডিরেক্টলি অনটু দ্য ডাই। এই যে ডাই বা মোল্ড, এর নাম অপর নাম কিন্তু ডাই। Making the process of different from their molding process. This process is unique because the final plastic product takes the shape of the die and not the mold. So এটার শেপটা গঠন করে। And extrusion molding is very useful in manufacturing plastics that require to continuous length, uniform cross section, and it finds the application in the manufacturing of PVC pipings, straws, plastics, decking, hose, etc. এটা সাধারণত কি কি কাজে ব্যবহৃত হয়? এখানে যদি দেখি যে স্যাম্পল পার্ট উইথ আ ফিক্সড ক্রস সেকশন, অর্থাৎ ক্রস সেকশনটা যেখানে রিজিড, লাইক স্কোয়ার, সার্কেল, হোস এন্ড স্ট্র, প্লাস্টিক্স, পিভিসি পাইপ, প্লাস্টিক গাটার্স। কিভাবে হবে আমরা যদি সহজে এখানে দেখি, এই যে পলিমার, মেল্টেড পলিমারটা, এখানে যে ডাইটা রয়েছে এরকম যদি রাউন্ড ডাই হয়, ওই যে আমরা স্পিনারেটার কথা পড়েছিলাম, এরকম যদি হয় তাহলে এই গ্যাপটা দিয়ে বেরোচ্ছে। তাহলে সেই এই উপরে প্লেট এবং লোয়ার প্লেট, এই দুইটা প্লেট কিন্তু ফিক্স করে দিচ্ছে আমার পাইপের পুরুত্বটা কিরকম হবে। তাহলে এর ভিতর দিয়ে বেরোয় আসতেছে নুডলস এর মতো, এটাকে আমরা এক্সট্রুশন মোল্ডিং বলছি। এটা সাধারণত রিজিড পার্ট যেগুলো শক্ত, যেমন আমাদের যে পিভিসি পাইপ যেগুলো রয়েছে, এখানে একটা ছবি আমি দেওয়ার চেষ্টা করেছি। এনি টাইপস অফ স্ট্রাকচার, সাধারণত এই উত্তম উদাহরণ হচ্ছে আমাদের যে পিভিসি পাইপ গুলো রয়েছে, বিভিন্ন প্রকার অ্যাক্টর দেখি, এগুলো সাধারণত এক্সট্রুশন মোল্ডিং এ তৈরি করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট শেপের ভিতর দিয়ে যখন, মনে করো যে একটা ওই যে শক্ত গোলাকার লাঠি হবে, তাহলে এইটার ভিতর দিয়ে যখন আমার ইয়েটা পাস করবে, আমার যে পলিমার ম্যাটেরিয়ালটা পাস করবে, আমার এটার শেপটা যেরকম হবে আমার ওই ইয়ের শেপটাও কিন্তু সেরকমই হবে। তাহলে আমরা এক্সট্রুশন মোল্ডিং সম্পর্কে সেদিন পড়েছিলাম, আজকেও কিন্তু দেখলাম। তাহলে এটার অ্যাডভান্টেজটা কি? আমরা কি বুঝতে পেরেছি যে একটা নির্দিষ্ট শেপ স্পিনারেটের ভিতর দিয়ে, ডায়ের ভিতর দিয়ে যখন যাবে সেই শেপ আকার ধারণ করবে। অর্থাৎ আমি জিলাপির যেটা ভাজবো, তো জিলাপির নিচের যে জায়গা যেটা দিয়ে বেরোবে সেরকম করেই হবে। এটা যদি স্কোয়ার হইতো তাহলে স্কোয়ার জিলাপি বেরোতো, এটা যদি 3 কোণা হইতো তাহলে 3 কোণা জিলাপি বেরোতো, তাই না? এইটার উপর ডিপেন্ড করছে শেপটা। সো এক্সট্রুশন মোল্ডিং এটাই, মেল্টেড পলিমার সাধারণত ডায়ের ভিতর দিয়ে পাস করা হয়। এখানে অ্যাডভান্টেজটা কি বলা হচ্ছে? হাই স্পিড, হাই ভলিউম, স্পিডি এবং ভলিউমটা মোটা। কস্ট ইফেক্টিভ বলা হচ্ছে প্রোডাক্ট ক্যান বি কুইকলি এন্ড এট দ্য হাই ভলিউম এন্ড ইনশিওরিং দ্য কস্ট efficiency and speed. Low cost, extrusion molding is relatively inexpensive compared to the other molding process. তো চলো আদার মোল্ডিং গুলো তো দেখবো। And leftover material can be used, reducing waste cost, and while extrusion machinery can operate continuously, allowing 24 hours a day continuously চলতেই থাকতে পারে, এটা বলা হচ্ছে। And flexibility, extrusion molding allows the considerable flexibility in the manufacturing of the products and consistent cross section. মনে করো তোমার পাইপ বানাচ্ছ, তুমি হঠাৎ করে তোমার ওয়াটার পাইপ না বানিয়ে তোমাকে থিন পাইপ বানাইতে হবে, তুমি শুধু এখানকার যে ইয়েটা, শেপটা অর্থাৎ ডাইটা, সেটা চেঞ্জ করে দিবা, তো যেটার ভিতর দিয়ে বেরোবে সেটা চেঞ্জ করে দিবা, তোমার শেপ চেঞ্জ হয়ে গেল। বাট অন্যান্য মোল্ডিং প্রসেসের ক্ষেত্রে শেপ চেঞ্জ করতে গেলে বা কোনো একটা প্যারামিটার চেঞ্জ করতে গেলে কিন্তু তোমার অনেক ইয়ে করতে হবে, পড়লেই বুঝতে পারবা। এটার তো শুধু বেরোয় তো মুখের এটা যেরকম, অর্থাৎ ওই যে জিলাপি যেদিক দিয়ে বেরোবো, এটা চেঞ্জ করলেই জিলাপির শেপ আস্তে আস্তে চেঞ্জ হবে, তাই না? ওকে, তো আরো কিছু সুবিধা রয়েছে এক্সট্রুশন মোল্ডিং এর, আমরা যদি দেখি। বলা হচ্ছে পোস্ট এক্সট্রুশন অল্টারনেটিভস, বলা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল রিমেইন ওয়ার্ম আফটার দ্য প্রসেস ইন কমপ্লিট এন্ড অ্যালোয়িং দ্য পোস্ট এক্সট্রুশন ম্যানিপুলেশনস, রোলার, শু, ডাই ক্যান বি ইউজড। তো
তোমার তো যখন আমরা এটা গঠন করে ফেলবো অর্থাৎ তৈরি করে ফেলবো এটা কিন্তু গরম থাকে, তো এইটাকে তুমি যদি পরেও চাও এটার শেপটা চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে কিন্তু শেপটা চেঞ্জ করতে পারো। ওকে, এরপরে এটার কি শুধুই অ্যাডভান্টেজ রয়েছে, এটার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তাহলে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? এক্সপানশন, এটি কিন্তু এক্সপানশন হয়। বলা হচ্ছে once the hot plastic is removed from the extruder it will many times to expand, এটার যে শেপটা এটা কিন্তু এক্সপান্ড হতে পারে। This is called die swell and the problematic to try to predict the exact degree of expansion because hard to predict the exact expansion of manufacturing often except in significant levels of dimension, অর্থাৎ মনে করো তুমি একটা সাইজের বানিয়ে রাখলা সেটা পরে কিন্তু এক্সপান্ড, এইটা একটা প্রবলেম, যেহেতু গরম থাকে। মানে গরমটা ঠান্ডা হতে তো সময় লাগে। and product limitation, বলা আছে this is place certain types of products can be produced. Plastic bottles for instance cannot be produced as the narrow shape of the end. এই প্লাস্টিক বোতলস কিন্তু সাধারণত এটার মাধ্যমে হবে না, কারণ কি এটার কোথাও মোটা কোথাও চিকন, এই বোতলটা তো তাও প্লেনের মতোই আছে একটু, তারপরে এখানে যে ইয়ে রয়েছে, তো এটা কিন্তু এটার মাধ্যমে হবে না, এই যে চিকন সামনে। তো এখন আমার এটা দিয়ে কিরকম জিনিস তৈরি হবে? সোজা সোজা, অর্থাৎ যাদের ডাইটা তো একই রকম, তাই না? অর্থাৎ যাদের সারফেসে এরকম কোনো ঝামেলা নেই সেই সমস্ত জিনিসগুলো তৈরি হবে, যেমন কলম বা এই ধরনের রড লাইট এই ধরনের। সো বলা হচ্ছে যে প্রোডাক্ট লিমিটেশন রয়েছে। বলা হচ্ছে সাইজ ভেরিয়েশন, বলা হচ্ছে যে as the plastic machinery exists frequently expanded due to the heat and it is difficult to predict the exact degree of expansion এর কথা তো বললাম, এবং এই এক্সপানশনের কারণে সাধারণত সাইজ গুলো এক্স্যাক্টলি করতে হবে, মানে ভেরি করে। সো এক্স্যাক্ট ডিগ্রি অফ এক্সপানশনটা মেজার করে সেই অনুসারে সাইজটা নির্ধারণ করা হয় যে এইটুকু আপ টু বেড়ে যাবে। তাহলে আমরা এটার সমস্যা এবং মানে ভালো দিক এবং খারাপ দিকগুলো দেখলাম, এবং একই সাথে এখানে কি কি পলিমার পাওয়া যায় সেগুলো, মানে কি কি পলিমার সাধারণত এটার ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে এইটা তৈরি করার ক্ষেত্রে সেগুলো হচ্ছে, বা এই প্রসেসে তৈরি করে জিনিসপত্র অ্যাক্রাইলোনাইট্রিন, বিটাডাইন, স্টাইরিন, অ্যাক্রাইলিক, ইথাইলিন, ফিনাইল অ্যাসিটেট, পলিভিনাইল ক্লোরাইড, হাই ডেনসিটি পলিথিন এন্ড লো ডেনসিটি পলিথিনের কিন্তু আমরা তৈরি করতে পারি। ওই যে যেগুলার নাটা বিকারক আমাদের মনে আছে কিনা, দেন পলিকার্বনেট, পলিপ্রোপিলিন, পলিইউরাথেন, স্টাইরিন, এগুলোর এই সমস্ত পলিমার গুলো সাধারণত এই প্রসেসের মাধ্যমে তৈরি করে। আমাদের ওই যে নতুন অ্যাড আছে না পিভিসি, ইউপিভিসি পাইপ, মানে কি ইউরাথেন যুক্ত, আরো বেশি শক্তিশালী, গভীর থেকে পানি তলে, ঠিক আছে, মনে পড়ে কিনা? ওকে, এটা হলো সেই উদাহরণ। তাহলে এইটার মাধ্যমে আমাদের এক্সট্রুশনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি এই সমস্ত জিনিস এক্সট্রুশন মোল্ডিং এর মাধ্যমে। ওকে, এরপরে আমরা একটু কম্প্রেশন মোল্ডিং এ যাব। ছবিটা একটু দেখো কি বোঝা যাচ্ছে, যে একটা আটার দোলা এনে দিছি, হ্যাঁ, উপর থেকে প্রেস করছি, রুটি হয়ে গেছে নাকি? তাই এক্সট্রুশন মোল্ডিংটা, এই সরি কম্প্রেশন মোল্ডিংটা অনেকটা সেরকমই। আমাদের এখন ওই যে রুটি মেকার আছে না, রুটি মেকারের মতো, অর্থাৎ নিচে ডাই এবং উপরে ডাই দুটো থাকে, এটা ক্লোজড মোল্ডিং। অর্থাৎ কি ধরনের শেপ চাই সেটা মনে করো এটা এখানে আছে, এটা হচ্ছে, তো এখন এটা উপর থেকে যদি এখানে প্রেস করা হয় তাহলে কি হবে? ফলে জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে, তাহলে যেরকম শেপ চাই সেরকম শেপটা হয়ে গেল রুটি মেকারের মতো। এখন রুটি মেকারে যদি উঁচু নিচু থাকতো, উপরে যদি উঁচু নিচু থাকতো, তাহলে যখন প্রেস করা হতো তাহলে উঁচু নিচু হতো, isn't it? Okay, so বলা হচ্ছে যে compression molding is done exactly like the same name of suggest. A heated plastic material is placed onto the heated mold. Okay, and then pressed into the specific shape. Usually the plastic comes in sheet but can also be in bulk. So the plastic is compressed into the right shape. The heating process is called the plastic maximum step. এটা molten থাকে টিজির উপরে। So the final step of the processing involves the content trimming, the removing plastic part of the mold, তারপর খুলে ফেলা হয়। এটার কি small parts that can be either metal or plastic, যে কোনোটাই হতে পারে। আর annually common products হচ্ছে automotive parts, hoods and fenders, scoopers and spoilers, smaller auto parts, সাধারণত এগুলো তৈরি করা হয় একটু রিজিড টাইপ। ওকে, কম্প্রেশন মোল্ডিং, তাহলে কম্প্রেশন মোল্ডিং তো আমরা বুঝছি,
এটার এবার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখবো। অ্যাডভান্টেজ গুলো কি বলা হচ্ছে, ইট ইজ এ সিম্পলার, মানে ভেরি সিম্পল প্রসেস, সিম্পলার প্রসেস, খুবই সহজ। এটা কি আর কোনো টেকনিক আছে, আর কোনো এখানে মানে জটিল তো কিছু নেই, প্রেস করবো সাইজ অনুযায়ী হয়ে যাবে। The compression molding process is relatively simple and straightforward compared to the other molding manufacturing process. For some part design, it makes easier for part of performance and task at lower cost. It involves lower tooling cost. এটার জন্য এক্সট্রা যে হাই ভলিউম ধরনের মেশিন বা খুবই কমপ্লেক্স ধরনের টুল লাগবে এরকম কিন্তু না। It is great for producing large item and thicker part. এটি সাধারণত বড় আইটেম এবং thicker part, শক্তিশালী পার্ট গুলো তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন আমাদের ওই যে টুল রয়েছে না, টুল আমরা যেগুলোতে বসি, রান্না করে টুল প্লাস্টিকের, এরকম এখন প্রেস করে তৈরি করা হয়ে গেল। So as the compression molding is loading and material directly into the mold cavity, it is not subject to the part of the limitation except for the loss imposed by the part of design and equipment. So as a result, it can usually handle a large amount of raw material needed to create bigger parts and products. তো ছোট বড় সব রকম পার্টসই সাধারণত এর মাধ্যমে তৈরি করা যায়। It can be good choice for insert molding of multicolor modeling. তো মাল্টিকালার মডেলিং হতে পারে, তুমি যদি সেখানে কালার বিভিন্ন অনেকগুলো ইউজ করো সেই ক্ষেত্রে সেটা করা যেতে পারে। ইটস কস্ট এফেক্টিভ ফর শর্ট প্রোডাকশন রান। এটি সাধারণত অনেক প্রক্রিয়া আছে না যে লং প্রোডাকশন ছাড়া বা হয় না, বা মনে করো তোমার একটা ধানের মিল আছে আর একটা তোমার বাসায় ঢেকি আছে, যদি এখন নাই, তাহলে ধানের মিল হলে তো তোমার অল্প একটু ধান মানে চাল বের করে হবে না, কিন্তু তোমার যদি ঢেকি হয় তাহলে তুমি 2 কেজি 3 কেজি বা এরকম চাল বের করে খেতে পারতেছো। তো এইটার ক্ষেত্রে সাধারণত আমরা যদি শর্ট রান প্রোডাকশনে যাই, মানে অল্প প্রোডাকশনে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো, বা এটা ব্যবহার করাটা সুবিধাজনক হবে। কারণ এটা একবার প্রেস করে একটা জিনিস বানাবো, প্রেস করে জিনিস বানাবো, প্রেস করে জিনিস বানাবো, ঠিক আছে, এটা যে কেমিক্যাল রিঅ্যাকশনের মতো কন্টিনিউয়াসলি বানাইতেই হবে এরকম কিন্তু বিষয়টা না। তো ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। এটারও বলা হচ্ছে ইট হ্যাজ হায়ার চান্স অফ পোস্ট মোল্ডিং কস্ট। তো এটা সাধারণত ওই উঠতে চায় না একটু, সেই ক্ষেত্রে কিছু ঝামেলার সৃষ্টি হয়। বলা হচ্ছে the size of the part is the weight must be careful calculated, the relation the force available from the press used and shard run of the whole close during the molding cycle, যে আমার কতটুকু ম্যাটেরিয়াল আছে, আমি যদি এটা কম হয় তাহলে তো আবার শেপটা ঠিক মতো হবে না, আবার যদি বেশি হয় তাহলে তো বাইরে বেরিয়ে যাবে, এবং আমি কত প্রেসার দিচ্ছি, আমি যদি খুব বেশি প্রেসার দিয়ে ফেলি তাহলে তো আবার থিকার হয়ে যাবে, মানে থিন হয়ে যাবে। অর্থাৎ আমি কতটুকু দিব, আমি যদি অল্প প্রেসার দিই তাহলে রুটিটা মোটা হবে, আর বেশি প্রেসার দিলে সেটা থিন হয়ে যাবে। সো ইভেন অফ দিস অপটিমাল এক্সপেক্ট or more parting of the line flash and parting of the line control, যেটাকে আমরা বলছি, issues may needed to be handled trimmings and deflash of the parts of the editing cost, এবং একই সাথে এখানে কোনো এডিটিং ম্যাটেরিয়াল ইউজ করে কিন্তু সাধারণত এই মোল্ড থেকে আলাদা করতে হয়। এই ঝামেলাটা রয়েছে যে হায়ার চান্স অফ পোস্ট মোল্ডিং কস্ট, মানে জিনিসটা মোল্ডিং হওয়ার পর সেখান থেকে যে রিলিজ করব সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে, প্রোডাক্টটা ডিফেক্টিভ আসতে পারে যদি অ্যাকুরেটলি না দিতে পারি। ঠিক আছে, অ্যাকুরেটলি যদি না দিতে পারি, ইট হ্যাজ স্লোয়ার প্রসেসিং টাইম। বলা হচ্ছে স্লোয়ার প্রসেসিং টাইম ইনজেকশন মোল্ডিং এর কম্প্রেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটু স্লোয়ার। কেন স্লোয়ার? কারণটা হলো এই একটা একটা করে হবে, একটা করে দিচ্ছ একটা করে হচ্ছে, তাহলে স্লোয়ার না। ইট ইজ নট সুইটেবল ফর অল কমপ্লেক্স ডিজাইন, মানে কমপ্লেক্স ডিজাইন যেগুলো আরো বেশি কমপ্লেক্স সেগুলোর জন্য মানে প্রযোজ্য না। মেটাল ইউজড ইন কম্প্রেশন মোল্ডিং অপারেশন মে বি সাবজেক্টেড টু লিমিটেশন উইথিন দ্য মোল্ড ক্যাভিটি। এই বোতল কি আর কম্প্রেশন দিয়ে তৈরি করা যাবে বলো তো? আমি যদি একটা বোতল তৈরি করতে চাই, সম্ভব কম্প্রেশন দিয়ে? সম্ভব না, কিন্তু বোতল সম্ভব না, ঠিক আছে। বাট আমি যদি একটা সলিড বল তৈরি করতে চাই প্লাস্টিকের পুরো ভিতর বাইরে, তাহলে সেটা কিন্তু সম্ভব, তাই না? আমার দুটো মোল্ড থাকবে, এরকম সহজ মোল্ড থাকবে, একটা এরকম একটা এরকম, এখানে একটা থাকবে, এটা দুটো একসাথে যখন প্রেস হবে তখন আমার বলটা তৈরি হয়ে যাবে। ওকে, এখানে কি কি পরিমাণে মোল্ডটা তো এখানে স্যার পরিমাপ মতো দিতে হবে না স্যার? মানে মোল্ডের ভিতরে যে জিনিসটা তুমি বানাইতে চাও, মানে রুটিটা তুমি বানাবা, কতটুকু আটা দিবা, আটা বেশি দিলে রুটি বড় হবে, কম দিলে ছোট হবে। এক্ষেত্রেও তাই, তোমার যে থিকনেস কতটুকু সেটার প্রেসার দিবা কতটুকু, এবং কম দিলে আবার সাইজ গুলো হবে না, বেশি দিলে আবার বেরিয়ে যাবে, ঠিক আছে। জি স্যার।
তো এখানে সাধারণত কি কি ইউজ করা হয়, আমরা ব্যাকেলাইট, পলিস্টার, তারপরে পলিউরেথেন ইত্যাদি ইউজ করতে পারি। ইউরিয়া ফর্মালডিহাইড। জি বলেন প্লিজ। জি 11টা 208 নম্বর, 11টার পর। ওকে, তাহলে এখানে আমরা কি কি দেখতেছি যে ব্যাকেলাইট, পলিস্টার, পলিউরেথেন, ইউরিয়া ফর্মালডিহাইড, মেলামাইন, ইপক্সি, এগুলো সাধারণত ওই যে বললাম হার্ড যে বস্তুগুলো একটু শক্ত শক্ত সেগুলো তৈরি করা হয়। ইপক্সি রেজিন বা মেলামাইন এগুলো তো খুবই শক্ত, মানে শক্ত, থার্মোস্ট্যাটিক, ঠিক আছে, যে গলাবো গলায় বানাবো এরকমটা না। ওকে, এটা গেল আমাদের কম্প্রেশন। আমার এগুলোর তো লিংক দেওয়ার কথা সবগুলো ভিডিওর তোমাদের দেখার জন্য, ওই লিংক গুলো দেইনি। আচ্ছা, লিংক গুলো প্রোভাইড করে দিব অথবা নেটে সার্চ করলেও এগুলো চলে আসবে। তো তোমরা নিজেরা যদি একবার কষ্ট করে লিংক গুলো মানে ভিডিওগুলো দেখো সার্চ করে, তাহলে বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা সর্বশেষ আজকের জন্য দেখব ব্লো মোল্ডিং মানে কি, বাতাস দিব বা ব্লো হবে। হ্যাঁ, তো ব্লো মোল্ডিংটা কিরকম বলা হচ্ছে যে ব্লো মোল্ডিং ইজ এ মেথড ইউজ টু মেক হলো থিন ওয়াল কাস্টম প্লাস্টিক পার্টস, মানে এই বোতল তৈরি করা যাবে এবার, ঠিক আছে, এই ব্লো মোল্ডিং এর মাধ্যমে পাতলা থিন ওয়াল কাস্টম প্লাস্টিক পার্টস। দ্য প্রসেস ইজ সিমিলার টু দ্য গ্লাস ব্লোয়িং। বেলুন ফুলাই না, বেলুন ফুলাই না, তো বেলুনের আর ওই পাশে তো কোনো জায়গা থাকে না। তো বেলুনকে যদি আমরা একটা নির্দিষ্ট ইয়ের ভিতরে ফুলাই, কিসের ভিতরে, একটা নির্দিষ্ট ফ্রেশ বয়ামের ভিতরে যদি ফুলাই, তাহলে কি হবে, ফু দিলে বয়ামটার যে আকার আমার বেলুনটার আকার কিন্তু সেরকমই হবে, তাই না? তো এখানে এটাই আমরা করব। বলা হচ্ছে ব্লো মোল্ডিং প্রসেস প্লাস্টিক প্রোডাক্টস উইথ ইউনিফর্ম ওয়াল থিকনেস। The process involves heating the plastic and injecting the air on it. থেকে হিট করব এবং বাতাস প্রবাহিত করব। The hot plastic is blown as like a balloon and pressed against the wall of the mold and desired shape. তো মোল্ডের যে শেপটা সেই শেপ অনুসারে হবে। আমি ছবি দেখাচ্ছি তোমাদেরকে, এই ছবিটা দেখলে তোমরা ক্লিয়ার হবে। এটি দেখো, আমাদের এখানে এক্সট্রুশন মোল্ডিং আসতেছে। তো এখানে আমার ইয়েটা পড়লো, এখন আমি এটা দিয়ে বাতাস দিব, বাতাস দিব যে বেলুনের মতো। তো বাতাস যখন দিব তখন এইখানকার যে পলিমার ম্যাটেরিয়ালটা সেটা ফুলে যাবে। ফুলে গেলে তো ফুলে যাবে কতখানি ফুলে যাবে, ফুলে যাবে এখানে যে ডাইটা আমি ইউজ করব বা এখানে মোল্ড যেটা আমি ইউজ করব সেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে ঠিক ততটুকু ফুলবে। তার মানে কি হচ্ছে, আমি তো ফু দিচ্ছি তাহলে বেলুনটার মতো ফুলবে, কিন্তু সাইড ওয়াল গুলো কিভাবে ঠিক করব, সাইড ওয়াল গুলো কিভাবে ঠিক করব, তাহলে আমার মোল্ডের যে আকার, তাহলে এই যে এরকম হবে, একবারে লেফটে যাবে বাতাস হাই প্রেসারের জন্য, এবং দেন মোল্ডটা খুললে তখন এই ধরনের প্লাস্টিক বোতল তৈরি হলো। আলটিমেট কি হলো, মানে ভিতরের দিকে আমি বাতাস দিয়ে এটাকে ফুলে গেল। এবং ফুলে গেলে এই সাইজ গুলো তাহলে কিভাবে হবে, তাহলে আমার মোল্ডে যেরকম ছিল তাহলে সেরকম হবে যে সাইজ। ফু, আমাদের বোতল চ্যাপকা লাগে না, তখন আমরা ফু দিলে কি হয়, আবার ফুলে উঠে। তো বাইরে এই যে বাইরের সাইডটা কিভাবে ডিফাইন করছে, বাইরের সাইডটা কিন্তু ডিফাইন করছে এই মোল্ডটা। তাহলে মোল্ডের যেরকম মোল্ড হবে বোতলের সাইজ হবে সেরকম। তো এটা দিয়ে সাধারণত এ ধরনের নানা প্রকার প্রোডাক্ট তৈরি করা যায়। এই যে ক্যান, যেগুলো জারকিন বা ইয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। গট ইট? আচ্ছা, মূল কথাটা বুঝতে পেরেছো, ঘটনাটা বুঝতে পেরেছো? So once the mold is cooled and hardened, the plastic part is ejected, and blow molding is commonly used in producing fuel tanks, bottles, drums, এই ধরনের তৈরি করি আমরা। অর্থাৎ থিন প্লাস্টিক এরিয়া যেগুলো দরকার হয় এবং ভিতরে ভ্যাকুয়াম যাদের দরকার হয়, এই সমস্ত কিন্তু আমরা তৈরি করে থাকি এটার মাধ্যমে, এবং সবচেয়ে খুব বেশি ব্যবহৃত হয় বোতলের জন্য। ঠিক আছে, বলা হচ্ছে স্মল টু মিডিয়াম হলো thin walled plastic part of the product needing thousands of pieces of gear দরকার যেগুলো খুব বেশি, যেমন bottles, fuel tanks and plastic drums, traffic cans and drums, watering cans, আমরা পানি খাই না, তারপরে হচ্ছে পানি খাওয়ার বোতল, তেলের ট্যাঙ্কি বা এই ধরনের। ওকে, ব্লো মোল্ডিং বুঝলাম, এবার একটু তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো।
বলা হচ্ছে রেভলিউশন ফ্রম দ্য টেকনোলজি, ডেফিনেটলি ইটস এন রেভলিউশন অফ দ্য টেকনোলজি। এই বোতল যদি তুমি এমনি করে বানাইতে যাও তাহলে কি অবস্থা হবে তোমার, আর তুমি এখানে পলিমার দিচ্ছ, ফু মারতেছো, মোল্ডের সাইজ হয়ে বোতল বেড়ে যাচ্ছে। একটু দেখো ভিডিওগুলো দেখো, লিঙ্কটা দিয়েছি, ভালো লাগবে। বলা হচ্ছে blow molding seems to the have the revolutionized in the industrial sector by allowing the companies to widely meet to consumer needs of the plastic ware, and these plastic production methods brought about a lot of production parts like quick manufacturing and high volume inputs। অর্থাৎ এটি যেমন সহজ তৈরি করা এবং দ্রুত হয় এই পদ্ধতির মাধ্যমে, এবং যে ডিমান্ড সেটিকে সাপ্লাই করা সম্ভব হয়। ইট ক্যান প্রডিউস ভেরিয়েবল প্রোডাক্টস, নানা সাইজের নানা ঢঙের। তুমি যদি এখন সার্চ করো তোমার সামনে প্রচুর বোতল, মামের বোতল একরকম, কিনলির বোতল একরকম, তারপরে তুমি দেখবা যে নানা ঢঙের বোতল রয়েছে অলরেডি। তারপর হচ্ছে ল কস্ট, blow molding uses lower level of pressure, that means the machinery costs are low and it will become easier and more cost efficient of the mold trays are opened and large parts can be split by opening। ওপেন করলেই হয়ে গেল। বিসাইড ওই যে প্লাস্টিকের এই যে কলসি বানায় না, বদনা, ওই যে পুরান ঢাকায় গেলে দেখবা টুসন আসতেছে, মোল্ড আছে, বাতাস দিচ্ছে, ফুলে যাচ্ছে, শেষ, বের করে ফেলতেছে। ঠিক আছে, ওকে। ল কস্ট, দেন যদি আমরা দেখি enable the multiple production of methods, it helps to promote the productivity। blow molding offers benefit of automation, এটি অটোমেশনও করা যায়। কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেমন হাইলি ডিপেন্ডস অন পেট্রোলিয়াম। আমাদের যে এটা সাধারণত পলিমার ম্যাটেরিয়ালটা, এটা পেট্রোলিয়াম বেসড, গ্রেট টু দ্য ইম্প্যাক্টস অফ দ্য এনভায়রনমেন্টের প্রতি সাধারণত এটা, কারণ এই পেট্রোলিয়াম জাত দ্রব্য এবং এটি কিন্তু বায়োডিগ্রেডেবল না। এই প্লাস্টিক বোতলের পরিমাণে কি পরিমাণ সমস্যা হচ্ছে সেটা আমরা দেখতেছি। অনেক কোম্পানি আছে আবার প্লাস্টিক বোতল রিসাইকেল করে পুনরায় ফেব্রিক তৈরি করছে বা ইয়ান তৈরি করছে। ওকে, ইট রিকোয়ার্স মেনি মেথডস। আমরা যদি বলি যে মাল্টিপল প্রোডাকশন মেথডস এখানে দরকার হয়ে থাকে, এটা একটা ঝামেলা। ইট কামস উইথ লিমিটেড ইউজ, শুধুমাত্র থিন হলো প্লাস্টিক বোতলই তৈরি করতে হবে। এ ধরনের মোবাইল ফোনের কেসিং এটার মাধ্যমে তৈরি করা যাবে না। It requires process and accuracy material creating waste। তো অ্যাকুরেট করতে গেলে প্রথমে একটু ম্যাটেরিয়াল ওয়েস্ট হয়। তো এটার মাধ্যমে সাধারণত লো ডেনসিটি পলিথিন, হাই ডেনসিটি পলিথিন, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, ক্যাপথালেট, পেট, এই বোতলের নাম হলো পেট, এগুলো ইউজ হয়। তো এই ছিল আজকে এ পর্যন্তই। পরের দিন আমরা বাকি যে মেথড গুলো রয়েছে সেগুলো শেষ করব।